শুভেচ্ছা প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় ফার্স্ট ওয়াশ এখন কি চাই এর আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। গত 18 মে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছাত্র জনতার অভ্যুত্থান চলাকালে গত 19 জুলাই রাজধানীর ভাটারা এলাকায় গুলিবিদ্ধ হন এনামুল হক নামে এক যুবক। আহত এনামুল হক গত 3রা মে ঢাকার সিএমএম আদালতে 283 জনকে আসামি করে একটি নালিশি মামলা করেন। এর মধ্যে নুসরাত ফারিয়া সহ 17 জন অভিনেতা অভিনেত্রীর নাম ছিল। ওই মামলায় গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে। সোমবার 19 মে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায় বিজ্ঞ আদালত। পরের দিন অর্থাৎ 20 মে মুখ্য মহানগর হাকিম তার জামিন মঞ্জুর করেন এবং বিকেলে জেল থেকে ছাড়া পান নুসরাত ফারিয়া। জুলাই আগস্ট অভ্যুত্থানে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দায়েরকৃত অনেক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, এমপি, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, আইনজীবী, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আসামি হয়েছেন। অনেক মামলায় আসামি করা হয়েছে বেশ কিছু লেখক, খেলোয়াড়, গায়ক, গায়িকা এবং অভিনেতা অভিনেত্রীদেরও। এই ধরনের বেশ কিছু মামলা নিয়ে নানা ধরনের প্রশ্ন ও অভিযোগ উঠেছে। এরপরও ঢালাও মামলা এবং সেসব মামলায় গ্রেফতার বন্ধ হয়নি। এরকম মামলায় সর্বশেষ গ্রেফতার হলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ঢালাও মামলা, শিকার শিল্পী সমাজ। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন অভিনেতা ও সভাপতি অভিনয় শিল্পী সংঘ জনাব আজাদ আবুল কালাম। আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জারিন রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আমার মনে হয় আমি আইনজীবীকে দিয়ে আজকে শুরু করতে চাই যে কেন আসলে শিল্পীদেরকে এইভাবে ধরা হচ্ছে। আপনার কাছে মনে হয় নুসরাত ফারিয়ার যে মামলার এজলাসটা সেটা রয়েছে, আমাদেরকে একটু জানাবেন যে কোন অপরাধ কোন প্রমাণের ভিত্তিতে বা ধরার আগে কোনো মিনিমাম প্রমাণ পুলিশেরও দেখার দায় আছে কিনা, এই জায়গাগুলো নিয়ে যদি একটু ক্লিয়ার করেন। আমার সুযোগ হয়েছে নুসরাত ফারিয়াকে দিয়েই, যেহেতু আমরা আজকে বক্তব্য শুরু করছি, তো ওনার এজাহারটা দেখার। এবং এখানে আপনি খুব রাইটফুলি বলেছেন যে 283 জনকে মামলায় আসামি করে এবং সেটার সাথে আরও লেখা আরও অজ্ঞাতনামা 400 থেকে 500 জন আসামিকে আসামি করে এই মামলাটা করা হয়েছে। ভাটারা থানার সামনে গুলি করে এই ব্যক্তিকে গুলি ছোড়া হয় এবং অবৈধ অস্ত্র দিয়ে তাদেরকে গুলি করা হয় এবং সেই গুলি একটি তার পায়ে লাগে এবং সে গুরুতর আহত হয়। তার এগেনস্টে যেই ধারাগুলো আনা হয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্রিভিয়াস বডলি হার্ম এর যেই ধারা সেটা আনা হয়েছে এবং অ্যাটেম্পট টু মার্ডারের ধারা আনা হয়েছে। দুইটাই নন বেইলেবল সেকশন। তো এরকম গুরুতর অভিযোগ যখন আনা হয়, আমাদের ফৌজদারি কার্যবিধি বা সিআরপিসিতে আছে যে যখনই কারোর এগেনস্টে গুরুতর অভিযোগ আনা হবে তার এগেনস্টে সুনির্দিষ্ট অভিযোগ থাকতে হবে যে কিভাবে এই অভিযুক্ত ব্যক্তি এই অপরাধের সাথে জড়িত। সেটাকে ছিল নুসরাত ফারিয়ার বেলায় এই ক্ষেত্রে যেটা, এবং আমি এই একটি এজাহার না, এই রিলেটেড আরও বেশ কয়েকটি এই ধরনের মামলার এজাহার দেখেছি যেখানে 1 থেকে 10, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে কয়েকজন 1 থেকে 10 ওনাদেরকে বলা হয় ওনাদের নির্দেশনায়, কিন্তু এরপর 10 থেকে 283 জন ব্যক্তিকে বলা হয় যে তারা গুলি চালায়, নির্বিচারে গুলি চালায়। এখন 283 জন ব্যক্তির ভিতর এতজন ব্যক্তি একজন ব্যক্তিকে গুলি করে তাকে আহত করেছে, এটা তো আসলে এজাহারটাই খুব তখন প্রশ্নবিদ্ধ হয়ে যায়। এবং আমরা জানি যে আমাদের সিআরপিসি অনুযায়ী যখন কোনো অপরাধ সংঘটিত হয় তখন ওটার এগেনস্টে এভিডেন্স থাকতে হবে এবং একটা রিজনেবলনেস থাকতে হবে যে ওইটা কিভাবে এই অপরাধটা সংঘটিত হয়েছে, তার সাথে তার সম্পর্কটা কি। এই মামলাগুলো তাহলে হচ্ছে কিভাবে, যেহেতু এটা নিয়ম বহির্ভূত এবং ঢালাও মামলা নিয়ে এত কথা বলার পরে এই নিয়মেই কেন মামলাগুলো হচ্ছে? এই মামলাটা নিয়ম বহির্ভূত এটা ঠিক বলা যাচ্ছে না, যেহেতু বাদী নিজে যে কাউকে আসামি করে সে মামলা করতে পারে, তার সেই অধিকার আছে। কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা হলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাদী নিজেও কিন্তু এতজন ব্যক্তিকে চিনে পর্যন্ত না। এবং আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা গণহত্যা আমরা বলতে পারি, কারণ এক নির্বিচারে গুলি চালানো হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে, তাহলে সুনির্দিষ্টভাবে কার গুলিতে
কে আহত হয়েছে এটা বের করাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা কি রেগুলার সিআরপিসি যে প্রসিজার সেভাবেই যাব, নাকি আমরা অন্য কোনোভাবে এই ট্রায়ালগুলো করতে পারি নাকি, সেটা নিয়েও আমাদের কিন্তু ভেবে দেখার বিষয়। এই জায়গাটায় আমার আপনার কাছে পরবর্তী প্রশ্নটা আসলে এই জায়গায় ছিল, যেমন জাতীয় নাগরিক পার্টি যে জুলাই গণ অভ্যুত্থানের নেতাদের নিয়ে তৈরি, তারা যে বিবৃতি দিয়েছিল নুসরাত ফারিয়ার গ্রেফতারের পর, সেখানে তারা বলেছেন যে জুলাইয়ের হত্যাকাণ্ড অন্যান্য নৃশংস ঘটনার বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করার পায় তারা বলেছেন এটিকে, এবং আরও বলেছেন যে জুলাই গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের আইনের আওতায় না এনে এ ধরনের লোক দেখানো ও ঢালাওভাবে আসামি করা মামলায় গ্রেপ্তার ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনা বিচার প্রক্রিয়াকে লঘু করে দেখার প্রবণতা সৃষ্টি করছে। আপনি কি এটার সাথে একমত কিনা? আমি এটার সাথে একমত, কারণ যখন মামলাটা করা হচ্ছে আমরা শুধু জামিন পর্যন্ত বিষয়টা দেখছি, কিন্তু বিষয়টা তো জামিন তো একটা স্টেজ, কিন্তু মামলাটা ট্রায়ালে গিয়ে প্রকৃত অপরাধীকে সাজা পেতে হবে, এবং প্রকৃত অপরাধীকে সাজা পেতে গেলে ট্রায়ালে যেতে হবে। যখনই ট্রায়ালে যাবে তখনই সেকশন সিআরপিসি সব ধারা অনুযায়ী তাদেরকে যে সুনির্দিষ্ট অভিযোগ, তারা তখন বলবে যে আমার এগেনস্টে তো কোনো স্পেসিফিক অ্যালিগেশন দেখানো যাচ্ছে না, এবং সেই ক্ষেত্রে তখন ট্রায়ালটা থেকে তারা বেরিয়ে আসতে পারে। এবং তারা যখন ট্রায়াল থেকে বের হয়ে আসবে, এটা তো ফ্যাক্ট যে একজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছে এবং সে আহত হয়েছে, সে তখন ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। আজাদ আবুল কালাম, আপনার কাছে আসতে চাচ্ছি। আপনি নিজে একজন অভিনয় শিল্পী, বাংলাদেশের স্বনামধন্য শিল্পী, এবং যে শিল্পীদের যে সংগঠন সেটি সভাপতি নির্বাচিত হয়েছেন। শিল্পীরা কেন আসলে এই আক্রমণের শিকার হচ্ছেন? ধরেন ভাটারা থানায় যে যুবক হয়েছেন তার সাথে নিশ্চয়ই নুসরাত ফারিয়ার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব থাকার সম্ভাবনা খুবই কম, কিংবা আরও যে এত নায়ক নায়িকা রয়েছেন আমাদের দেশের একেবারে শীর্ষস্থানীয়, তাদের তো ব্যক্তিগত খুবই কম থাকার কথা। এখানে কি অন্য কোনো ষড়যন্ত্রের গল্প পান? একটা হচ্ছে যে মানে আইনের বিষয়গুলো উনি যেভাবে ব্যাখ্যা করেছেন, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার মনে হয় যে একটা মামলা হলো একজনের নামে, সেখানে 300-350 লোক যদি অপরাধীর তালিকায় থাকে, তাহলে একজন আইও নিশ্চয়ই নিযুক্ত হবেন যে সত্যিকার অর্থে কে এই কাজটা করেছে, কে দায়ী। সময় বদলে যায় কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না, রূপ বদলে যায় কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এবং আমার পুরো সমবেদনা আছে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এনামুল সাহেব, তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, আমি সমবেদনা নিয়েই বলছি। ওই যে আইও যিনি করবেন তার কতদিন লাগতে পারে এর ইনভেস্টিগেশন করতে? 300 বা 400 লোক, তাদের তো জানতে হবে, তো তাদের সাথে তার কথা বলতে হবে, অথবা তার ইনভেস্টিগেশনের স্বার্থেই যে অ্যালিগেশনটা এসেছে তার বিরুদ্ধে সব কিছু যাচাই বাছাই করতে হবে। এবং আমার সাধারণ মানুষ হিসেবে মনে হয় যে এটা একটা লং প্রসেস। এই প্রসেসটায় যখন লম্বা হয়ে যায়, এর অনেক ফাঁক ফোকর তৈরি হয়, লুপ হোলস তৈরি হয়। সেখান থেকে দেখা যাবে যে প্রকৃত অপরাধী খালাস পেয়ে গেল। নুসরাত ফারিয়া নাম হিসেবে, এবং তার একটা সুনাম আছে, তার একটা সুখ্যাতি আছে, সে একটা ভ্যালু আছে তার মানুষ হিসেবে, তো তার প্রতি মানুষের ইয়ে থাকবে যে তার ব্যাপারটা কী হলো। কিন্তু এই ফাঁকে দেখা গেল আসল যে অপরাধী, যে গুলি সত্যিকার অর্থেই গুলি করেছে, তার আর হদিসই পাওয়া গেল না। কারণ এই লম্বা প্রসেসের মধ্যে তখন হবে কি যে আইন তো একটা প্রশ্নের সম্মুখীন হবেই, এবং পুরো প্রসেসটাও একটা ইয়ের সম্মুখীন হবে। আর আমি নিজে মনে করি এই যে বিভিন্ন মামলায় অভিনেতা, অভিনেত্রী, শিল্পী, লেখকদের যে জড়ানো হচ্ছে, এটা কোনো একটা সংঘবদ্ধ চক্রান্ত। আমরা যদি সোশ্যাল মিডিয়া দিয়ে দেখি, তাহলে কিন্তু দেখব যে একটা পক্ষ আর্টিস্টদের পক্ষে অথবা রাইটার্স এদের সাথে আছে, কিন্তু বিশাল একটা পক্ষ কিন্তু এদের বিরুদ্ধে, এদের কুৎসা রটনা করা এবং এক ধরনের যে সামাজিকভাবে অথবা মিডিয়া ট্রায়াল বলতে যে বোঝায়, সেরকম জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রবণতা বাংলাদেশের মানুষের আছে। এবং যে সম্মানিত হয়েছে তাকে কিভাবে অসম্মানিত করা যায়, যাকে মানুষ চিনেছে তাকে কিভাবে অপাঙ্ক্তেয় ঘোষণা করা যায়, এর একটা সামাজিক প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা আছি। কিন্তু এবং এটা আমি মনে করি খুব ভীষণভাবে সংঘবদ্ধ একটি চক্র। এবং যিনি এই মামলাটি করেছেন, যিনি আহত হয়েছেন, আমি নিশ্চিত যিনি 17 জন যে অভিনেতা, অভিনেত্রীদের, শিল্পীদের নাম বলেছেন, তা উনি নিজে এটা লেখেননি অথবা
পুলিশও বসে বসে লেখেনি, ওনার পিছনে কিছু লোক এটা একটা ডিজাইন করেছে যে এদেরকে আপনি যখনই সামাজিকভাবে প্রতিষ্ঠিত হবেন আপনার একটা সম্মান তৈরি হবে, সম্মান নষ্ট করার জন্য কিন্তু বাংলাদেশের সমাজে বিরাট একটা অংশ আছে। পাভেল ভাই, একটুখানি জানতে চাই যে অভিনয় শিল্পী সংঘ থেকে আপনারা এই ঘটনার পরে একটি বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে শিল্পীদের বিরুদ্ধে ঢালাও মামলা ও তাদের গ্রেফতারের ঘটনা শিল্পী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। বিভিন্ন মামলায় আসামি হয় এবং গ্রেপ্তার হওয়া সব শিল্পীদেরকে আসলে আপনারা এটা বলবেন কিনা আপনাদের ভাষায় যে শিল্পীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টার শিকার তারা? এটা হচ্ছে যে যদি কেউ অন্যায় করে থাকে তার সঙ্গে দাঁড়ানোর তো কোনো কারণ নেই, সে শিল্পী হোক বা মহামানব হোক। আপনি একটা অন্যায় করেছেন, সেক্ষেত্রে আমরা কখনোই তাকে বলবো না যে তার সাথে আমরা দাঁড়াবো। সেই জায়গায় আমার প্রশ্ন যে বিগত সরকারের আমলে এমন অনেক শিল্পী রয়েছেন যারা আসলে শিল্পী পরিচয় দিয়েছেন কিন্তু নানা ধরনের সুবিধা নিয়েছেন এবং তার সুবিধা নেওয়ার কারণে অন্যান্য মানুষ ডিপ্রাইভ হয়েছে, অন্যান্য মানুষকে বঞ্চিত করা হয়েছে। এরকম নিশ্চয়ই আপনিও জানেন, সেরকম নাম আমি এখন উল্লেখ করতে চাইছি না, আপনার আমার সকলেরই জানা। সেই মানুষগুলোর ব্যাপারে আপনি আসলে কি বলবেন? আমার খুব সোজা হিসাব, অন্যায়ের সাথে যারা ছিল তারা শাস্তি পাবে। কিন্তু এখন তো তাদেরকেও শিল্পী বলে শিল্পীদের আক্রমণ করা হচ্ছে, এরকম বলা হচ্ছে না? এরকম ঢালাওভাবে বলার কোনো কারণ নাই তো। এটা ন্যায় অন্যায়ের প্রশ্ন, এখানে শিল্পী বা অশিল্পী বিষয়টা তো না। উনি একজন আইনজীবী, এখন ওনার কাজটা কি? ওনার নামে যদি কোনো মামলা হয়, লয়াররা কি এটা করবেন যে না ওনার নামে মামলা করা যাবে না? তখন তো আসলে ন্যায়ের প্রশ্ন আসবে। এবং এই যেটা বললাম যে আসলে ইনভেস্টিগেশন, তারপরে আমাদের আইন কি বলে, সেগুলোর সাথে রিলেটেড। যারা সুযোগ সুবিধা নিয়ে, আপনার কথাই ফিরে আসি, সুযোগ সুবিধা নিয়েছে বা এক্সপ্লয়েট করেছে এক ধরনের, আগের রেজিমে তারা নানানভাবে এক্সপ্লয়েট করেছে, ব্যবসাপাতি করেছে, কেউ করেছে। কিন্তু আমরা যদি সামগ্রিকভাবে শিল্পী সমাজকে যদি চিন্তা করি, শুধু মানে আমরা যারা দু একজন অভিনয় করি তারাই তো শিল্পী না। ওই কুষ্টিয়ায় বসে বসে যে দোতারায় গান গায় সেও কিন্তু শিল্পী। এখন বৃহত্তর শিল্পী সমাজের মধ্যে তাদের সংখ্যাটা কতটুকু? আপনারা যে শতকরা হিসাব করেন তারা কতজন, এবং তারা আপনি শিওর যে ইতিহাসের কারণেই তারা শাস্তি পাবে। ব্যারিস্টার জারিন, আপনার কাছে জানতে চাই আমি একটুখানি, এই যে অনেক মানুষ আসলে ঢালাও মামলা শিকার হচ্ছেন বা একই মামলায় অনেক অনেক আসামি আছেন, সেই জায়গায় যাদের নামগুলো আসলে ফলাও করে পত্রিকাও ছাপায় বা আমাদের মতো আমরা কথাও বলি, উদাহরণ হিসেবে বলতে পারি অভিনেতা ইলিয়াস জাকের বিরুদ্ধে মামলা হলো এবং তারপর অনেক লেখালেখি হলো যে তিনি আসলে অভ্যুত্থানের রাজপথে ছিলেন, এরকম অনেক কিছু। তাকেও গ্রেফতারও করা হয়নি, কিন্তু নুসরাত ফারিয়াকে আসলে গ্রেফতার করা হলো। কিংবা এরকম অনেক শিল্পী রয়েছেন, বাঘা বাঘা রাজনীতিবিদ যারা আসলে বিগত সময়ে ক্ষমতার দাপটে অনেক অপরাধ করেছেন, তারা মাঝে মাঝেই পালিয়ে যাওয়ার খবর শোনা যায়, লুকিয়ে থাকার খবর শোনা যায়, কিন্তু এই শিল্পীদেরকে সহজেই ধরা হয় কেন আপনি মনে করেন? কিংবা ওই যে আমি একটুখানি প্রশ্ন যেটা আমরা মিস করে গেছি, যে পুলিশের কি আসলে কাউকে ধরার আগে একটা মিনিমাম ইনভেস্টিগেশনের জায়গা থাকে কিনা আইন অনুযায়ী, কি বলে? পুলিশের তো অবশ্যই ইনভেস্টিগেশনের ক্ষমতা আছে এবং পুলিশকে ইনভেস্টিগেট করেই রিপোর্ট জমা দিতে হয়। কিন্তু তার আগে আমি একটু এই প্রসঙ্গটাতে আসতে চাই যে আপনি বলছিলেন যে শিল্পী সমাজ তো আগে প্রিভিয়াস গভর্নমেন্ট টাইমে অনেক সুযোগ সুবিধা নিয়েছে, সেটা দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন মানুষ নিয়েছে। কিন্তু আমি বিইং আ লয়ার আমি বলতে পারি তার অপরাধটা বা তার সুযোগ সুবিধা নেওয়াটা কি ফৌজদারি কার্যবিধি বা কোনো আইনের আন্ডারে এটা ইনফ্রিঞ্জমেন্ট অফ লতে ফেলা যায় নাকি? তাহলেই কিন্তু শুধু আমরা তাকে অপরাধী করতে পারি। কিন্তু আমার খুব সাধারণ মানুষ হিসেবে আমি বলছি যে হ্যাঁ, একটা লোক প্রচুর টাকা কামিয়েছে, এখন টাকা তো কামানো অন্যায় না। এখন টাকা কামাতেই যে কি করেছে সেইগুলি আসলে আইনের দৃষ্টিতে তাকে কি জেলে ভরা যাবে না, কেস হবে কিনা, অথবা সে কি পদ্ধতিতে টাকা, ধরুন কোনো একজন নেতার প্রিয় মানুষ বলে সে অনেক কাজ পেয়েছে, সে টাকা কামিয়েছে, কিন্তু সেটা তো অপরাধ না। কিন্তু সে যদি টেন্ডারবাজি করে সেটা একটা অপরাধ হয় না। সে এই যে শুধু সম্পর্কের কারণে সে কাজ পেয়েছে, শুধু সম্পর্কের কারণে কাজ পাওয়ার কথা না। তার মানে হচ্ছে একটা লোক বারবার সম্পর্কের কারণে কাজ কেন পাচ্ছে, এর ভেতরে কিছু একটা আছে। এটা লেনদেনের গল্প থাকতে পারে অথবা নিয়ম ভঙ্গের একটা বিষয় থাকতে পারে। কিন্তু সেটা নিশ্চয়ই হত্যা মামলায় সবসময় গিয়ে পর্যবেসিত হবে না। এটাই বলতে চাচ্ছিলাম যে যেই অপরাধ করেছে তাকে তার সেই সুনির্দিষ্ট অপরাধের জন্য যদি তাকে
ট্রায়াল ফেস করতে হয়, তাহলে বিচার প্রক্রিয়াটা অনেক স্বচ্ছ থাকবে এবং মানুষেরও আস্থা থাকবে। আবার গ্রেফতারের বিষয়টা আমরা আবার মিস করে গেছি। গ্রেফতারের বিষয়টা যেটা, যে পুলিশের তো অবশ্যই একটা, যখন একজন কমপ্লেইন জমা দিচ্ছে, কমপ্লেইন পিটিশনটা যখন মামলা এজাহার করে কোর্টে সিআর কেস হিসেবে গ্রহণ হচ্ছে, তারপরে কিন্তু কোর্ট এটা একটা ইনভেস্টিগেশনের জন্য পুলিশের কাছে পাঠাচ্ছে, এবং পুলিশের অবশ্যই প্রাথমিক কিছু ইনভেস্টিগেশন এবং অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রাথমিকভাবে তাদেরকে ইনভেস্টিগেশন করে সেই রিপোর্টটা জমা দেওয়ার ব্যাপার আছে। এবং আপনি যেটা বলছিলেন যে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে না, কাকে কি বেসিসে অ্যারেস্ট করা হচ্ছে, অ্যারেস্টের জন্যও কিন্তু আমাদের দেশের আইনে স্পেসিফিক কিছু প্রভিশনস আছে। নুসরাত ফারিয়ার বেলায় যদি বেসিক কিছু করা হতো তাহলে কি তাকে গ্রেফতার করা যায় কিনা? না, তাহলে জানা যেত যে ওই সময়, যেমন নুসরাত ফারিয়ার ব্যাপারে আমি যেহেতু ওনার এজাহারটা পড়ার সুযোগ হয়েছে, আমি দেখতে পেয়েছি যে ওখানে অ্যালিগেশনটাই হলো যে ওনারা সবাই ভাটারা থানার সামনে বেলা 11টার সময় অস্ত্র সহকারে গুলি বর্ষণ করেছে। এখন যে মানুষ ওই সময় হয়তোবা প্রেজেন্টই নাই দেশে, তার পক্ষে তো সেটা করা সম্ভব না। কিন্তু নুসরাত ফারিয়া বলে না, যে কোনো, যদি আমরা এভাবে দেখাতে পারতাম, যেহেতু আমি মনে করি এটা একটা গণহত্যা, এবং সেটাকে কি এই রেগুলার পেনাল কোডের প্রসিজার দিয়ে আনা কি সম্ভব নাকি? কারণ কেউ যদি ওটাতে মদত দিয়ে থাকে তাহলে তাকে সেটার জন্যই চার্জ করা হোক। পাভেল ভাই, আপনার কাছে জানতে চাই এখানে যে যিনি আসলে সংস্কৃতি মন্ত্রণালয়কে এখন নেতৃত্ব দিচ্ছেন, চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা, তিনি নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর বলে অভিহিত করেছেন, এবং ইরেশ জাক্কারের বিরুদ্ধে যখন মামলা হয় তখনও তিনি আসলে এরকম বলেছিলেন যে এটি আসলে কখনোই কাম্য নয়। তো সরকারের নীতি নির্ধারকের একটা চেয়ারে বসে তিনি কি আসলে আমাদের সাধারণ মানুষের মতো বিব্রতই হবেন, নাকি তার আসলে কিছু করার উচিত? ওনার বিব্রত হওয়ার চেয়ে বাইরে কিছু করার অবস্থা আছে কিনা আমি জানি না। উনি অন্যতম একজন উপদেষ্টা, কিন্তু এই বিষয়গুলো আসলে অনেক বেশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন বিষয়ক মন্ত্রণালয় তাদের এখতিয়ারের মধ্যে পড়ে। এখন শিল্পীদের সুরক্ষার ক্ষেত্রে সংস্কৃতি উপদেষ্টা যেটা বলেছেন, উনি বিব্রত হয়েছেন, হয়তো উনি আরেকটু বলতে পারতেন যে আমি উপদেষ্টাদের সাথে এ বিষয়ে আমার মতামত জানাবো এবং আমি জানতে চাইব তাদের সুরক্ষার ব্যাপারে কি করা যেতে পারে, এইটুকু হয়তো উনি করতে পারতেন। কিন্তু আমাদের দেশের সংস্কৃতিতে এইটুকু নাই যে বিব্রত বোধ করেছেন অন্য একজন, এটাও কিন্তু নাই। তো উনি বিব্রত বোধ করেছেন, এটা বলেছেন। এবং এনসিপি থেকে যখন তারা তাদের ফেসবুক ভেরিফাইড ফেসবুক পেজে তখন হাসনাত লেখেন যে এটা আসলে মাইন্ড ডাইভার্ট করার, হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্ট করার একটা তখন আসলে বোঝা যায় যে যদি আমরা ধরেই নেই যে এনসিপি যা বলছে অথবা তত্ত্বাবধায়ক সরকার এখন যারা আছে তাদের মধ্যে একটা বোঝাপড়া তো অবশ্যই আছে, সেখান থেকে কিন্তু তাদের দিক থেকে এক ধরনের পরিষ্কার কথা আছে। কিন্তু আমরা এখানে যদি জানতে পারতাম যে স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মহাশয় কি বলেন অথবা আইন বিষয়ক উপদেষ্টা কি বলেন, তাহলে আমাদের জন্য আরেকটু হতো। শুধু বিব্রত হওয়া দিয়ে, বিব্রত কিন্তু সবাই হন নেই, সব উপদেষ্টা হন নেই। একজন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা যিনি, কেননা তিনি আমাদের সাথে সংশ্লিষ্ট, আমাদের সাথে দীর্ঘদিনের একসাথে কাজ করার অভিজ্ঞতা আমাদের, সেই জায়গা থেকে তার উনি যে বিবৃতি দিয়েছেন অথবা ওনার যে অসন্তুষ্টি প্রকাশ করেছেন, এটা খুব স্বাভাবিক। ওকে, ব্যারিস্টার জারিন, আপনার কাছে একটুখানি জানতে চাই যে এই যে প্রক্রিয়া ঢালামালা, এটা তো আসলে শেষই হচ্ছে না, বা এটা কি কোনো সীমারেখা টানার জায়গা আছে কিনা? বন্ধ করা, যেমন এটা আমার ব্যক্তি অধিকার যে আমি কাকে কাকে আসামি দিয়ে আসলে করবো, কিন্তু আলটিমেটলি তো আসলে যে বিচারটা আমাদের কাঙ্ক্ষিত, সেই বিচারের জায়গায় আমরা পৌঁছাতে পারছি না এই সব কিছু মিলিয়ে। এই বিষয়টাতেই আমি মনে করি যে যেই গণ অভ্যুত্থানের সময় যেই হত্যা হয়েছে, আমরা যদি এটাকে ম্যাস কিলিং হিসেবে ধরে নিই বা এটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হিসেবে ধরে নিই, সেই ক্ষেত্রে এটা নীতি নির্ধারকেরা চিন্তা করে দেখতে পারেন যে আমাদের রেগুলার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে এখন পেনাল কোডে যেভাবে মামলা করার সেভাবেই কি সাফিসিয়েন্ট, নাকি এই সবগুলো মামলাকে একটা সমষ্টিগতভাবে একটা জায়গায় ফেলে এটার জন্য আলাদা একটা ট্রাইব্যুনাল ক্রিয়েট করে এটাকে আলাদাভাবে দেখার সুযোগ করা যায় নাকি? তা না হলে প্রত্যেকটা মামলা, বিকজ তখন যদি আমি ধরে নিই যে গণহারে গুলি করা হয়েছে, কার গুলিতে আসলে কে আহত হয়েছে, কার গুলিতে কে নিহত হয়েছে, যে আহত হয়েছে অথবা যে নিহত হয়েছে তার ফ্যামিলিও কিন্তু জানবে না এক্স্যাক্টলি
কে ওখানে ছিল, তাহলে এটার ইনভেস্টিগেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু, এবং আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে আপনি দেখতে পারেন সিয়েরা লিওন, ইথিওপিয়া, সব দেশে যেখানে হচ্ছে গণহত্যা হয়েছে সেই ক্ষেত্রে তাদের জন্য আলাদা এক ধরনের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এবং সেখানে আলাদাভাবে আইনের প্রয়োগ করা হয়েছে। এবং এটাকে আমি পার্সোনালি মনে করি যে এত খেলো করে দেখার সুযোগ নাই এখানে। আমরা যে ব্যক্তি মামলা করছে হয়তোবা সে আইনের ফাঁক ফোকর জানে না, কিন্তু এটা আমাদের সরকারের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি। শুধুমাত্র ব্যক্তিগত ওই জমি জমার মামলা এটা না, আসলে এটা একটা সামগ্রিক ব্যাপার, এবং এখানে প্রত্যাশাটাও আমাদের অনেক বেশি। দাগ খেলার মাঠ থেকে আসুক বা স্কুল থেকে, অফিস থেকে আসুক বা বাজার থেকে, কিন্তু দাগ ময়লার ভয় এখন আর নয়। তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার, যার এনজাইম সমৃদ্ধ মাল্টি বুস্টার মুহূর্তেই যে কোনো রকম দাগকে দূর করে এবং এর কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতো ঝকঝকে। তাই আজ শুধু আমি নই, সবাই জানে সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। যে কারণে আমি মনে করি যে এই জুলাই গণহত্যার সাথে রিলেটেড যে সমস্ত হত্যাকাণ্ড সেটাকে কি আলাদাভাবে একটা ট্রাইব্যুনাল গঠন করে অথবা আলাদা কোনো আইনের আন্ডারে ফেলে ওই জিনিসটা, এবং ওটার ইনভেস্টিগেশন রিপোর্ট যত দ্রুত জমা দেওয়া যায় এবং দ্রুততার সাথে জিনিসটা বিচারের আওতায় আনা যায় এবং বিচার প্রক্রিয়াটাও অনেক স্বচ্ছভাবে যেন করা যায়, সেইভাবে হয়তো বা ব্যাপারটাকে দেখা যেতে পারে। এখন শিল্পীরা তো ধরেন এই ধরনের মামলার ভয়েই নিশ্চয়ই আছে, আমরা সাধারণ অনেক মানুষ আছি কখন কার প্রতি একটুখানি মন খারাপ হয়ে যায়, মামলা একটুখানি ঢুকিয়ে দিল। সেই জায়গায় উদাহরণ হিসেবে তো আমরা নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদের কথাই ভাবতে পারি। তিনি তো কোনো সরকারের আমলে আসলে দাবিদারি করার তেমন কোনো উদাহরণ আমরা মনে হয় পাবো না, এবং বিগত সরকারের আমলে তিনি বরং সরকারের বিপক্ষেই নানা ধরনের, বিপক্ষে বলতে আমি বলবো যে নিজের জন্য নিজের কণ্ঠস্বর তুলে ধরেছেন, কিন্তু পত্রপত্রিকা খবর অনুযায়ী যে তাকেও মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেই জায়গা থেকে আসলে শিল্পীদের অধিকার কিংবা সুরক্ষা রক্ষায় কি করা যেতে পারে? এটা যে আমি আপনাকে বললাম যে এটা একটা সংঘবদ্ধ চক্র আছে, চক্রটাকে আমি চিনি না, কিন্তু চক্রটার অস্তিত্ব আমি বুঝতে পারি যখন মামুনুর রশিদ অথবা এই টাইপের লোকজনকে, যারা সারা জীবন মানুষের জন্য কাজ করেছে, মানুষের জন্য সোচ্চার হয়েছে, রাস্তায় থেকেছে এবং তাদের শিল্পের জন্য কণ্ঠ তুলেছে, এবং তার শুধু শিল্পের জন্য, দেশের জন্য, একদম দেশের যেসব সম্পদ নিয়ে বলেন, প্রতিরক্ষা নিয়ে প্রত্যেকটা ব্যাপারে তারা কনসার্ন হয়েছে এবং মানুষের সাথে থেকেছে, মানুষের গণতান্ত্রিক অধিকারের কথা যারা বলেছে, তারাও যখন এই ধরনের শিকার হয়ে যাচ্ছে তখনই আমি ওইটা বলছি এটা সংঘবদ্ধ একটা চক্র অবশ্যই আছে। এবং এই ব্যাপারে উনি যেটা বললেন যে একটা স্পেশাল কোনো ট্রাইব্যুনাল করা, অথবা আমি জানি না আইনে কীভাবে করতে পারে এটা, যে এই ধরনের মামলাগুলো এখন কথার কথা যদি বলি যে এই মামলাটায় দেখা গেল যে নুসরাত এরা সবাই মুক্ত হয়ে গেলেন এবং ওনারা কেউ দায়ী না, এরকম একটা জায়গা তৈরি হলো। এখন নুসরাত যদি বলে আমাকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য আপনি দায়ী যে মামলা করেছেন, তখন তো মামলা আরেকটা হবে এবং কোর্ট তো সেটাকে বিচার করতে হবে। তো এই অধিকার রাখেন যে আমাকে হয়রানি করার জন্য মামলাটা করা হয়েছে, আমি রাইট কিনা তো নিশ্চয়ই সরকারের মধ্যে এরকম মানুষ আছে যারা এটা নিয়ে ভাবতে পারে। আরেকটা আমাদের বড় সমস্যা হচ্ছে যে আমরা কথায় কথায় দায় মুক্তি দিয়ে দিই, মানে প্রতিটা গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি দায় মুক্তির কালচার আছে। অন্তর্বর্তী সরকারও কিন্তু প্রথম দিকে মনে আছে কিনা একটা দায় মুক্তি দিয়েছিল। এই দায় মুক্তি করে কি অনেক কিছুকে প্রশ্নের সম্মুখীন করে, এবং এই মব জাস্টিফিকেশন কিন্তু এই দায় মুক্তির কারণে থেমে যায়নি, এখনও আছে। তার মানে হচ্ছে যে এটাও একটা ভুল সিদ্ধান্ত যে দায় মুক্তি দেওয়া, বরং প্রত্যেককে সত্যিকার অর্থে একটা মাইক্রোস্কোপের জায়গা থেকে, লেন্সের জায়গা থেকে দেখা উচিত যে আসলে কোথায় ঘটনাটা ঘটছে, কে এটার জন্য দায়ী। আপনি মামুনুর রশিদের কথা বলছিলেন যে উনি তো যদি ঘটনাচক্রে তার মামলাটা যেদিন হয়েছে তার আগের দিন উনি তার ছেলের সাথে কিছু সময় কাটানোর জন্য, সদ্য তার স্ত্রী বিয়োগ হয়েছে, যার ছেলে থাকে আমেরিকাতে, তার সাথে সময় কাটানোর জন্য উনি গিয়েছেন আমেরিকাতে, এবং উনি যেদিন ফ্লাই করলেন মামলাটা তারপর দিন হয়েছে। তার মানে হচ্ছে ওই দিন যদি আগের দিন যদি মামলা হয় তাহলে ওনাকেও নুসরাত ফারিয়ার মতো এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে হয় একদম কোর্টে, এবং তাকেও হয়তো জেল কাটতে হতে পারতো। মানে এরকম বিষয়গুলো, এবং এখানে আমি মনে করি অন্তর্বর্তী সরকারের এই সব ব্যাপারে তাদের নিজেরও স্বচ্ছতার দরকার আছে, তাহলে এগুলো একসময় প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে গণ অভ্যুত্থান অনেক মানুষের রক্তের বিনিময়ে হচ্ছে, অনেক পঙ্গুত্ব বরণ করেছে, শহীদ হয়েছে অনেক, এবং গণ অভ্যুত্থান পৃথিবীতে
সাকসেসফুল হয়েছে সাম্প্রতিক কালে 10 বছরের মধ্যে, আপনারা যদি স্ট্যাটিস্টিক্স দেখেন বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। আমরা যেগুলোকে আরব বসন্ত বলি, এই বলি, এই বলি, সবগুলি কিন্তু ব্যর্থ হয়েছে। এবং মাত্র দুটো এক্সেপশন আছে, একটা হচ্ছে শ্রীলঙ্কা আর একটা হচ্ছে জর্জিয়া। এই দুটো জায়গায় তারা গণ অভ্যুত্থান করেছে এবং গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয় সেই আকাঙ্ক্ষাগুলি বাস্তবায়ন করতে পেরেছে। শ্রীলঙ্কা অনেক দ্রুত ঘুরে দাঁড়িয়েছে, জর্জিয়ায় গণতান্ত্রিক একটা পরিবেশ তৈরি হয়েছে, আর বেশিরভাগ কিন্তু ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় কিন্তু যারা শহীদ হয়েছে তারা কি নেবে, যারা পঙ্গু হয়েছে তারা কি নেবে? আমরা সেই ব্যর্থতার তালিকায় নিজের নাম লেখাতে চাই না, এবং সেই ব্যর্থতার দিকে গেলে কিন্তু রাষ্ট্রই ব্যর্থ হবে আসলে। অ্যাবসলিউটলি। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। অভ্যুত্থানের স্পিরিট বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ না হওয়ার জন্য যা যা করা দরকার সেই সব কিছু সরকার শক্ত হাতে লাগাম টেনে ধরবেন, এবং আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব এই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। আবার দেখা হবে, আবার কথা হবে।